দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় কেঁচো সারের উৎপাদন এবং সঠিক ব্যবহার প্রণালী। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। পাশাপাশি তিনি TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। কেঁচো সারের কথা আমরা বলছি, তো কেঁচো সারও তো জৈব সার, তো এই জৈব সার এবং কেঁচো সারের মধ্যে পার্থক্যটা যদি একটু বলেন। হ্যাঁ, অনেকে এই বিষয়ে মানে মানুষের ভিতরে একটা ধারণা, ভুল ধারণা আছে। কেঁচো সার এবং জৈব সার এই দুটো সারই হলো আলাদা ধরনের সার। একটা সার আমরা কাঁচামাল থেকে ডিকম্পোজ করে এরোবিক অ্যানারোবিক কন্ডিশনের মাঝখান দিয়ে চালিয়ে নিয়ে যেয়ে শেষ পর্যন্ত জৈব সার তৈরি করি। আর কেঁচোর বেলায় কিন্তু সেই জৈব সারটাকে কিন্তু আমরা খাইয়ে তার স্টমাকের ভিতর থেকে সেটাকে সে মর্দন, ঘর্ষণ এগুলো হওয়ার পর তারপরে যে মানে প্রোডাক্টটা বের হয় সেটাকে বলা হয় কেঁচো সার কাস্ট। আমি আরেকটু খুলসা করে বলছি, যেমন আপনি কাঁচামাল যখন গিয়ে আপনি আনবেন, কেঁচো কিন্তু মনে রাখবেন কাঁচা কোনো জিনিস খায় না। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে পার্শিয়ালি ডিকম্পোজ করে দিতে হবে। সেটা কীভাবে দেবেন? যেসব পদার্থগুলো সরাসরি পচনশীল পদার্থ, সেই সব পচনশীল পদার্থগুলো আমরা প্রথমত এটাকে কাউডাং বা স্যালারি অথবা মানে পচা পুকুরের কাদা দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একটা কালো পলিথিন দিয়ে ঢেকে দেব। সেটা এনারোবিক কন্ডিশন সৃষ্টি করা হবে। এই কারণ হলো ওটা ঢেকে দেওয়ার পরে কৃষক ভাইরা কী জন্যই ঢেকে দেওয়া হয়, দেখবেন আপনি যদি কোনো গাদা, খড়ের গাদার ভিতরে হাত দেন দেখবেন গরম হয়ে যায় খুব। সেটাকে আমরা গরম করতে চাই ওই অ্যানারোবিক কন্ডিশনে। ফলে বাজে যে জীবাণুগুলো আছে সেগুলো মারা যায়, এবং এই জীবাণুগুলো মারা যাওয়ার ফলে হয় কি, এগুলো পরবর্তীতে আর কোনো রকম খারাপ কিছু করতে পারে না। এবং কিছু স্পোর আছে, এন্ডোস্পোর বলেন, স্পোর বলেন, সেগুলো মারা যায়। সেগুলো আমরা 10-12 দিন সেটাকে আমরা আটকে রাখে দিই, মানে একটা কালো পলিথিন দিয়ে, তাতে তার টেম্পারেচার বেড়ে যায়। এরপরে সেই কালো পলিথিনটা আমরা ওখান থেকে উঠিয়ে নিই। উঠিয়ে নিয়ে নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে রেখে ভালো মতো বাঁশ বা কোনো রকম কোদাল দিয়ে বা বেলচা দিয়ে উলট পালট করে নিই। করে নিলে হয় কি, সেটাকে এরোবিক কন্ডিশন, মানে আমাদের চারিদিকে যে প্রচুর
জীবাণু আছে যারা নাকি অ্যারোবিক কন্ডিশনে বাঁচে, সেইগুলোকে আমরা ওখানে উৎপাদন করাই। কিছুদিন পর আপনি দেখবেন, 1 মাস পর দেখবেন, যে পটলটা আপনি দিয়েছিলেন বা যে আলুটা দিয়েছিলেন সেটাকে আর আপনি চিহ্নিত করতে পারছেন না, ওটা অন্য একটা শেপ নিয়ে নিয়েছে। সেই অবস্থাকে আমরা বলি পার্শিয়াল ডিকম্পোজ। মানে সমস্ত রকমের কাঁচামালই আমরা ব্যবহার করব, কিন্তু মানে পার্শিয়ালি কম্পোস্ট করে নিতে হবে। কারণ করে নেওয়ার কারণ হলো ওই আপনি কাঁচা অবস্থায় কিন্তু কেঁচো যদি ছাড়েন, সে কেঁচো কিন্তু ওগুলো খাবে না, চলে যাবে ওখান থেকে। অতএব আপনাকে পার্শিয়াল ডিকম্পোজ করে, তাই 1 মাস লাগে। প্রথম আমরা অ্যানারোবিক 10 থেকে 12 দিন, তারপরে আমরা 2 সপ্তাহ বা তার একটু বেশি লাগে। এটা নির্ভর করে কোন আবহাওয়াতে আপনি কাজটা করছেন, মানে তখন সিজনটা কী থাকে এর উপর নির্ভর করবে যে পার্শিয়াল ডিকম্পোজ হবে। বুঝবেন কীভাবে পার্শিয়াল ডিকম্পোজ হয়েছে? আপনাকে বুঝতে হবে এই কারণে যে আপনি যে আলুটা দিয়েছিলেন, পটলটা দিয়েছিলেন, ঝিঙ্গাটা দিয়েছিলেন, সেটা আপনি আর আইডেন্টিফাই করতে পারছেন না, সেটাকে বলা হয় পার্শিয়াল ডিকম্পোজ। এবং পার্শিয়াল ডিকম্পোজের ভিতরেই কিন্তু আমরা যদি সেটাকে কন্টিনিউ করি, তবে সেটাকে জৈব পদার্থ হবে। এরপরে আপনি ওইটাকে উলট পালট করে দিয়েন, 1 মাস 1.5 মাস পরে দেখবেন একরকম মানে খয়েরি বা ব্ল্যাক কালারের ছানার মতো ফাঁকি ফাঁকি হয়েছে। সেটাকে ইংরেজিতে বলে হিউমাস, এবং হিউমাসকে বলা হয় হার্ট অফ দ্য সয়েল। অর্থাৎ সেই হিউমাসটা আমরা কিন্তু মাটিতে ব্যবহার করলে প্রচুর উপকার পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু কেঁচো সার না। আপনি পার্শিয়াল ডিকম্পোজ যখন নাকি করবেন, তখন যে আপনি যদি কেঁচো সারেন, সেই সময় সেই কেঁচোগুলো ওখান থেকে যে খেয়ে তার স্টমাকের ভিতর দিয়ে ওই খাদ্যগুলো চালনা করে যে মানে পটি করবে, সেটা হলো কেঁচো সার হবে। তাহলে কেঁচো সার ব্যবহারের জন্য যে সমস্ত কাঁচামালগুলো কৃষক বন্ধু ব্যবহার করবেন, সেগুলো যদি একটু ছোট করে বলেন, এবং এটাও যদি বলেন যে কি কি ব্যবহার করবেন না। খুব সুন্দর, এটাও খুব ভালো বলেছেন। ধরুন আগে কি করবেন না সেটা বলে নিই, সেটা মনে রাখা আমার মনে হচ্ছে বেশি ভালো। তামাক পাতা, আমরা যে টোবাকো যে লিফ বলি, সেটা কিন্তু একটা পাতা, এটা আপনি সাধারণত পচে যাবে, তাড়াতাড়ি পচে যাবে, কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, আপনি পেঁয়াজ, রসুন, আদা সেগুলি ব্যবহার করবেন না। লেবু, খুব বেশি লেবু ব্যবহার করা যাবে না, টক হয়ে যাবে, মানে অ্যাসিড হয়ে যাবে। প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবং নার্সিং হোমে যে ব্যবহৃত যে তুলো, গজ, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো হলো মেইন। আপনি এগুলো আর গরম কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না, গরম জিনিস। আর একটা হলো কি, ধরেন আপনি একটা ডাল রান্না করেছেন, রাতের বেলা সেই ডালটা রেখেছেন, সকালবেলা ডালটা দিয়ে টক গন্ধ বেরিয়েছে, ওটা ব্যবহার করা যাবে না, কারণ পুরো ডালটা তখন অ্যাসিড হয়ে গেছে, এবং অ্যাসিড ইজ নট গুড ফর দ্য আর্থওয়ার্ম। এটা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এছাড়া আপনার চারিদিকে হাতের কাছে পচনশীল যা দ্রব্য আছে সবই ব্যবহার করতে পারবেন। খবরের কাগজ, আপনি জামা কাপড়, কটনের জামা কাপড়, প্রতিদিনে যে আপনি তরকারি করেন তার যে খোসাগুলো খান না সেগুলো, তারপরে আপনি ভাত যদি থেকে যায় সেই ভাতগুলো, মানে পচনশীল হাতের কাছে যা পাবেন। এবং ধরেন আপনি বাড়িতে অনেক আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তার পাতা পড়ে, সেই পাতাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনার একটা গোয়াল আছে, সেই গোয়ালের ভিতরে যে গোবর, চুনা, সবগুলো ব্যবহার কিছু পারবেন। এগুলি সব কিছু ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে যেগুলি ব্যবহার করা যাবে না। কি জন্য যাবে না? সেগুলো আর্তম যখন আপনি ছাড়বেন, তখন কিন্তু আর্তম ওখান থেকে চলে আসবে। কোন সময় ছাড়বেন আপনি? আমরা আগেই বলেছি যে আমরা পার্শিয়াল ডিকম্পোজ অথবা আংশিক পচনের সময় আমরা ছাড়বো। এবং কেঁচো কিন্তু তার শরীরে 80 থেকে 85% ওয়াটার ধারণ করে, কিন্তু যখন নাকি আপনি পার্শিয়াল ডিকম্পোজমে ছাড়বেন, তখন সে প্রিফার করে শতকরা 60% জল থাকুক। তো সেটা কৃষক ভাই বুঝবে কীভাবে যে জলটা যে ওখানে আছে বা নাই, বা বেশি আছে বা কম আছে? সেটা সাধারণ একটা পরীক্ষা, এটা আমরাই করেছি। আপনি 1 মুঠো পার্শিয়াল ডিকম্পোজ হাতের মুঠোর মধ্যে নেবেন, নিয়ে চাপ দিবেন। চাপ দিলে যদি আপনি মানে হাতের আঙুলের ফাঁক দিয়ে যদি জল বের হয়, কিন্তু ড্রপ করে না, নিচের দিকে পড়ে না, সেটা হলো আপনি মনে করবেন যে এটা 80%। আচ্ছা আছে। আর যদি ড্রপ করে যে নিচের দিকে পড়তে থাকে, তখন বেশি আছে, 60%-এর বেশি থাকে। আর যদি আপনি একদম চাপা দিচ্ছেন কিন্তু ওই আঙুলের ফাঁক দিয়ে কোনো জল আসছে না, তো আপনি লেস দেন 60% আছে, সেটা সঠিক না। অতএব এখন এগুলিতে ফেলে দেওয়া যাবে না। আপনি তো বিরাট ধরেন 5 টনের একটা শুরু করেছেন, সেটা ফেলেবেন কেমনে? যদি বেশি জল থাকে, আপনি ওই পার্শিয়াল ডিকম্পোজগুলোকে একটু
ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যেমন ইভেপোরেশন হয়ে জলটা উড়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই চাপাদের উপর 60 হয় ওই পর্যন্ত আপনার দিনে, তারপরে আপনি এটাকে পরে হিপ করে ফেলালে। আর যদি কম থাকে সেখান থেকে আপনি ইউ হ্যাভ টু অ্যাড দেয়, তো আপনাকে জল অ্যাড করতে হবে সেই ভিতরে। তো কিন্তু আপনাকে মনে রাখতে হবে কেঁচো ছাড়বো আমি কোন সময়, যেই সময় পার্শিয়াল ডিকম্পোজের ভিতরে শতকরা 60% জল থাকবে। এখন প্রশ্ন হলো কতগুলো ছাড়বো আমি কেঁচো, প্রশ্ন আপনার আসবে যে আমি কতগুলো কেঁচো ছাড়বো। কারণ এক একটা কেঁচো কিন্তু কমার্শিয়াল এখানে 2 টাকা করে হয়ে গেছে, আপনি আশ্চর্য শুনবেন। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 50 পয়সা করে যারা ট্রেনিং করে তাদের দিই, আর নাহলে পরে 1 টাকা করে দিই। এখানে অনেক যারা নাকি ব্যবসায় করছে তারা 2 টাকা করেও ছাড়ছে। তো কেঁচো ছাড়বেন আপনি আমাদের মতে 8 থেকে 10টা বা 12টা, ম্যাক্সিমাম 8 থেকে 12টা আমরা ধরে নেই। এটা থাকবে 1 কেজি পার্শিয়াল ডিকম্পোজের ভিতরে। এখন পার্শিয়াল ডিকম্পোজের কথা বলছেন, সেগুলো তো দিয়ে তো বেড তৈরি করা হবে। না, পার্শিয়াল ডিকম্পোজ দিয়ে তো আপনি যেসব হয়েছে সেগুলোতে বেড তৈরি করেছেন। এখন আপনি এটা 1 টনে বেড হতে পারে আপনার। আচ্ছা, এই বেড তৈরির পদ্ধতিটা যদি পদ্ধতিটা হলো আপনি মানে নিয়ম হলো যে বেসটার মধ্যে আপনারা রাখবেন, এটা খুব মাটিটাকে শক্ত করে দুমুনুস করে রাখতে পারেন অথবা সিমেন্ট করতে পারেন। তো আপনি মনে রাখতে হবে একটু ঢালু রাখতে হবে। যদি কোনো কারণে অতিরিক্ত জল পড়ে যায়, যেমন ওই রসটা যেমন এক্সেস ওয়াটারটা যেমন বেরিয়ে চলে আসে, এই জন্য একটু স্লোপি রাখতে হবে আপনার বেডটাকে, ঠিক আছে? তারপরে আপনি লম্বা করতে পারেন, এই যে কবর যে দেয় কবরখানার মধ্যে উঁচু করে, বা আপনি চীনাবাদাম যে তৈরি করে এই যে ওইটা রেঞ্জ যেভাবে করে ওইভাবে করে আপনি দিবেন। পাশে থাকবে 2 থেকে 2.5 ফুট, উপরে থাকবে 2 থেকে 2.5 ফুট, আর লম্বা আপনি যত করতে পারেন। এটুক করার মানে হলো কি আপনি যেমন দুদিক দিয়ে যেমন হ্যান্ডেলিং করতে পারেন, আর লম্বা আপনি যতটুকু আপনি পারেন। এখন আপনি জানেন কতটুকু দিয়েছেন, সেই অনুযায়ী আপনি প্রতি কেজি পার্শিয়াল ডিকম্পোজের জন্য আপনাকে 10 থেকে 12টা আপনি কেঁচো ছাড়তে হবে, ঠিক আছে? সেই ব্যাপারটা আপনি হিসাব করে নিতে পারেন। যদি 1 টন হয় তার কতটা ছাড়বেন। যদি আপনি পকেটে পয়সা থাকে আপনি 12টা কেন, আপনি 16টা 18টা মতো ছাড়েন, কোনো আপত্তি নেই। আর যদি পয়সা কম থাকে আপনি সেখানে 6টা 8টা ছাড়েন, তাতেও আপত্তি নেই। কারণ এটা তফাৎ টাকালে হবে, ওটা তাড়াতাড়ি আপনি কাস্ট পাবেন, ভার্মি কম্পোস্ট পাবেন। আর যদি কম ছাড়েন তো ভার্মি কম্পোস্টটা আপনি কম একটু দেরিতে পাবেন, এই তফাৎ, তাছাড়া আর না। আর কৃষক ভাইরা একবার যদি কেঁচো কিনে আর তো আম কিনে, মানে শুরুতেই আর তার কিনা লাগে না, যদি সে চোখ আর কানটাকে খোলা রাখে। বরঞ্চ কিছুদিন পরে সেই কেঁচোটাকে সে মানে বিক্রি করতে পারবে, অতিরিক্ত কেঁচোটাকে বিক্রি করতে পারে। এই জন্য কেঁচো সার যে কৃষক ভাই করবেন তার 4টা লাভ হবে। একটা, সে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন, যা নিজে ব্যবহার করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন। তারপরে কেঁচো বিক্রি করতে পারবেন 2 নম্বর। 3 নম্বর, সে কেঁচো রস বিক্রি করতে পারবেন, যাকে ইংরেজিতে বলে কেঁচো ওয়াশ। আর একটা কেঁচো খাদ্য বা কেঁচো মিল ব্যবহার করতে পারবেন। অতএব যদি আপনি সঠিকভাবে চোখ মুখ করে বা মনের দিক দিয়ে যদি কেঁচো সার তৈরি করেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনি এটার বিরাট একটা বেনিফিট পেয়ে যাবেন। অনেকগুলো দিকের থেকে লাভ পাওয়া যায়, অনেক দিকে লাভ পাওয়া যায়। এবং আর একটা জিনিস আমরা দেখেছি আমাদের এই মাঠ পর্যায়ে কাজকর্মেতে, যে দেখা গেছে যেই কৃষক ভাই একবার এই ভার্মি কম্পোস্ট তার জমিতে ব্যবহার করেছে, সে কিন্তু আর অন্য কিছু চায় না। এটা একটা জনপ্রিয় সার। কি জন্য, কারণটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলে দিই অল্প একটু। যে ধরনের আপনি যদি ইউরিয়া সার ব্যবহার করেন, আপনি নাইট্রোজেন শুধু ব্যবহার দিচ্ছেন। যদি আপনি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন, আপনি ফসফরাস দিচ্ছেন। আপনি মিউরেট অফ পটাশ যদি ব্যবহার করেন, পটাশ দিচ্ছেন। আর যদি আপনি জিঙ্ক সালফেট ব্যবহার করেন, তাহলে আপনি জিঙ্ক দিচ্ছেন, সালফার দিচ্ছেন। এই তো তফাৎ। কিন্তু আপনি যদি কেঁচো সার ব্যবহার করেন, তাতে কিন্তু আপনি আমাদের একটা নর্মাল প্ল্যান্ট গ্রোথের জন্য 20 ধরনের খাদ্য দরকার হয়, তারপরেও আর 3-4 ধরনের বেনিফিশিয়াল এলিমেন্ট লাগে। এই সার ব্যবহার করলে আপনি সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবে এবং সঠিক পরিমাণে পাবে, তার মানে ব্যালেন্সডভাবে আপনি পাবেন এই জিনিসটি ব্যবহার করলে পরে। ফলে ফার্মাররা যারা ব্যবহার করেছেন, খরচাটা মনে হয় একটু কম, খুবই কম। আপনি রিসাইকেল করবেন, আপনি বাড়ির যে আবর্জনাগুলি কি করবেন, এক জায়গায় ফেলাইতে, যেমন আজকে কলকাতা শহরে আবর্জনা ফেলাতে একটা ধাবা বানায় ফেলাইছে। কিন্তু আমরা যদি সবাই যদি ওটাকে রিসাইকেল করে নিতাম, তো আমাকে এত ময়লা ফেলাতে হতো না। একটা মানুষ শহরে 400 গ্রাম থেকে 500 গ্রাম প্রতিদিন আবর্জনা তৈরি করে। আচ্ছা। আর গ্রামের মানুষ প্রতিদিন
150 থেকে 200 গ্রাম আবর্জনা তৈরি করে। আচ্ছা, এইগুলি যদি আমরা রিসাইকেল করে ফেলতে পারি তো সেখানে আর আমাদের কোনো অসুবিধা না কথা না, এইরকম ধাবা তৈরি করা দরকার পড়ে না আমাদের। অতএব কৃষক ভাইরা যদি মনে করে যে তার অতিরিক্ত জিনিসগুলি সে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু তার এই কেঁচো সার উৎপাদন এবং ব্যবহার করাই সবচেয়ে ভালো বলে আমি মনে করি। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি কেঁচো সার উৎপাদন এবং সঠিক ব্যবহার প্রণালী। এ বিষয়ে আলোচনা করছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আমরা তো কেঁচো সার তৈরিতে কী কী কাঁচামাল ব্যবহার করব এবং কী কী কাঁচামাল ব্যবহার করব না সেটাও শুনলাম, এবং বেড কিভাবে তৈরি করব সেটাও আপনার থেকে শুনলাম। এখন একটু জানতে চাইবো যে এই বেড থেকে কেঁচো সার কিভাবে সংগ্রহ করবেন কৃষক বন্ধুরা। খুব ভালো। বেড কিন্তু শুধু আপনি যেটাকে আপনাকে আমি বলেছি এটা হিপ পদ্ধতিটা বলেছি, এছাড়া আরও অনেক পদ্ধতি আছে। আচ্ছা, তবে আমাদের মতে আমরা তো গবেষণা করি, আমরা অনেক সব পদ্ধতি নিয়ে কাজ করেছি। যেমন ধরেন 1 ট্যাঙ্ক পদ্ধতি, 2 ট্যাঙ্ক পদ্ধতি, 4 ট্যাঙ্ক পদ্ধতি, তারপরে উডেন বক্স পদ্ধতি, পলিথিন দিয়ে মাটি দিয়ে গর্ত করে একটা পদ্ধতি, তারপরে আপনি ট্যাঙ্ক যদি আমরা করে নিয়ে তার মধ্যে মাটি দিয়ে কেঁচো সার ছেড়ে দেয় সেই এক পদ্ধতি, অনেক পদ্ধতি আছে। তো এর ভিতরে আপনাকে বা কৃষক ভাইদের আমরা সবসময় বলি যে হিপ পদ্ধতিটা সবচেয়ে কম পরিশ্রমে এবং কম খরচায় এটা তৈরি করা যায় এক। আচ্ছা, আর যদি আপনি খুব সফিস্টিকেটেড কোনো পদ্ধতি দিয়ে কাজ করতে চান, সেটা আপনি ইউনিভার্সিটি লেভেলে এটা করলে ভালো হয়। 4 ট্যাঙ্ক পদ্ধতি, সেটা মানে 4 ট্যাঙ্ক পদ্ধতিতে এটা একটা সুবিধা যে আপনি 1 নম্বর ট্যাঙ্কে প্রথম কাঁচামাল ফেলালেন, সেটাকে আপনি পার্সিয়াল ডিকম্পোজ করলেন, তখন কেঁচো ছেড়ে দিলেন, এবং এই 4টা পদ্ধতির মাঝখান দিয়ে কিন্তু ফুটো থাকে। আচ্ছা, কেঁচোরে আপনার মুভমেন্ট হাতাহাতি করার দরকার পড়ে না। যখন নাকি 1 নম্বর ট্যাঙ্কে কেঁচো ছাড়লেন, তখন আমি 2 ট্যাঙ্কে আপনার কাঁচামাল দেওয়া শুরু করবে। যখন নাকি এরা মানে পার্সিয়াল হয়ে গেল, অটোমেটিক জন্য এদের আর ওখানে খাবার না থাকবে, অটোমেটিক এই গর্ত দিয়ে ওরা 2 নম্বর ট্যাঙ্কে চলে আসবে। তো 2 নম্বর ট্যাঙ্কে চলে আসবে, তখন আমরা 3 নম্বর ট্যাঙ্কে ওই কাঁচামাল ফেলাবেন এবং তার মধ্যে ওই পদ্ধতি ফলো করবেন। তখন ওরা যখন এটা শেষ হয়ে যাবে তখন ওরা 3 নেমে চলে যাবে। যখন নাকি এটা চলে যাবে তখন আবার 4 নম্বরে দিবেন। এইভাবে আপনি রাউন্ড দ্য ইয়ার আপনি কেঁচো না হাত দিয়ে আপনি এই পদ্ধতিতে আপনি উৎপাদন করতে পারেন। তবে এটা একটা সুবিধা, মানে প্রাথমিক যে উৎপাদন করার জন্য যে ট্যাঙ্ক করা একটু খরচা আছে, উপরে সেট করা এগুলো। তাছাড়া একবার যদি করে ফেলেন সারা বছর ধরে আপনি কিন্তু এটার থেকে কিন্তু সময়টা মেনটেন করতে হবে, কখন খাবারটা দেবে। হ্যাঁ, এটা যে করবে সে অবশ্যই জানবে যে ওই কেঁচো যখন মুভ করবে, কেঁচো সে বুঝবে যে এটা কোনো খুব বেশি একটা না। আচ্ছা, এখন আমরা কোন সময় ওখান থেকে তুলবো, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে আমরা কোন সময় বেড থেকে মানে কেঁচো সংগ্রহ করব। কেঁচোরা খুব পরিষ্কার, এরা কিন্তু দিন ভরে নিচে মাটি মানে হিপের নিচে ভিতরে থাকবে, ওরা সূর্য কিরণ থেকে মানে দূরে থাকতে চায়। কিন্তু তাদের কিন্তু কোনো চোখ নেই, কান নেই, কিচ্ছু নেই, কিন্তু তাদের নার্ভ সিস্টেমটা তাদের খুব ভালো মতো আছে, এবং এরা বুঝতে পারে কোথায় কি হচ্ছে। ওরা সন্ধ্যাবেলার দিকে সব কেঁচো উপর দিকে উঠে হিপের উপর উঠে বাথরুম করে ঘোরাফেরা করে ঠরে আবার যখন কি পরের দিন সকাল হবে তখন আবার নিচের দিকে ওরা ঢুকে যাবে। আপনি দেখবেন এই কেঁচো ছাড়ার পর 1 থেকে 1 মাস 10 দিনের পরে দেখবেন যে উপরে
সিটিসি 4 মতো মানে গুঁড়ো 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 হয়ে গেছে, হুম, তখন আপনি ওখানে ওই হিপের মধ্যে জল দেওয়াটা বন্ধ করে দেবেন। কোন সময় দিবেন? মানে যদি শীতের সময় থাকে, ইভেপোরেশনটা কম হইতে থাকে, অতএব 2-3 দিন লাগে। আর যদি বর্ষাকাল থাকে, আপনি একদিন আগে বন্ধ করলেই যথেষ্ট হয়ে যায় এর ব্যাপারটা। মানে এটা নির্ভর করবে কন্ডিশন অফ দ্য হিপ, তার মধ্যে ড্রাইনেস কতটুকু আছে সেটার উপর নির্ভর করবে। এটা দিয়ে বন্ধ করার মানে কি, কেঁচোগুলো তখন উপরে জল না থাকার জন্য ওর ভিতর দিকে চলে যাবে, তো উপরটা ফাঁকা হয়ে যাবে, আপনি ওখান থেকে তখন ভেঙে 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 ওই কাজগুলোকে সংগ্রহ করতে পারবেন। ব্যাপারটা বোঝা গেল তো? কাজগুলো কি তখন শক্ত হয়ে যাবে নাকি নরম মানে থাকবে? আপনি সাধারণত আমরা খালি হাতে ব্যবহার করি না, একটা গ্লোভস পরে নিই, তা এগুলোকে সংগ্রহ করে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে ফেলে রেখে দিই। হলে কি জন্যে? কারণ তখন তার ওই কাস্টের ভিতরে মানে ওয়াটারের পরিমাণ কিন্তু অনেক থাকে, 35 থেকে 40%। শুকিয়ে না হয়। এই জন্য শুকিয়ে নেওয়া হয়, যেন যখন আমি স্টোর করব সেখানে কিন্তু আবার 20% ওয়াটার থাকতে হবে ওই কাস্টের ভিতরে। তো ওটা আমরা বেডের থেকে নিয়ে এসে ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নিয়ে এটাকে সিপ করি। 4 to 5 মিলিমিটার ডায়ামিটারে একটা ফুটোওয়ালা চালনি দিয়ে ঝাঁকিয়ে বাজে জিনিসগুলো উপরে থেকে যায় আর নিচে সেটা পড়তে থাকে। সেটাকে তখন আমরা 20% করে তারপরে আমরা কিন্তু হাই ডেন্সিটি পলিপ্রোপিলিন ব্যাগের ভিতরে হোয়াইট কালারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ হোয়াইট কালার ব্যবহার করার জন্য এই কারণে যে সূর্যের আলো পড়লে যেমন রিফ্লেক্ট হয়ে চলে যায় আর ভিতরে যেমন গরম না। এরকম আস্তে আস্তে আপনি তারপরে 10 দিন পর 5 দিন পর করতে করতে হিপটা আস্তে আস্তে একদম ছোট হয়ে যাবে। আচ্ছা, তখন আর কাজ করার মতো সময় থাকবে না। তখন আপনি এর ভিতরে গোবর 20 থেকে 22 দিনের কাঁচা গোবর, সেটাকে গোল গোল করে যদি আপনি ওই চারিদিকে ছড়িয়ে দেন, সব কেঁচোগুলো তখন ওইখানে চলে আসবে, গোবরের মধ্যে চলে আসবে। তখন আপনি আস্তে করে ওগুলো নিয়ে যেয়ে যেখানে সংগ্রহ করেছেন কেঁচোগুলো সেখানে রেখে দেবেন। আর যদি সেটাও যদি করেন যে মনে করেন যেন আমার আরও কেঁচোর দরকার, যখন নাকি ওই যে আপনি ছিপ নিয়ে গেলেন সেখানে যদি আপনি একটা পাটের কাঠির ভিতরে নিচে গোবর গোল করে যদি দিয়ে দেন, তখন কিন্তু দেখা যাবে যে ওখানের মধ্যে কেঁচোগুলো চলে আসছে। এইভাবে আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারেন কেঁচোগুলো এবং পরবর্তী হিপে দেওয়ার জন্য রেডি করতে পারেন। অতএব যদি আপনি একবার কাজটা শুরু করতে পারেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। কৃষক ভাইদের আমি বলবো যে একবার যদি আপনি একটু কষ্ট করে কেঁচো সার উৎপাদন শুরু করেন, তারপরে দেখবেন যে এটাকে অত বেশি খাটনির কিছু ব্যাপার নাই। তবে প্রিডেটর হিসাবে ওকে যা নাকি আমরা কেঁচোগুলো খায়, যেমন পাখি, মুরগি, হাঁস, ছুঁচো, ব্যাঙ, সেগুলো কিন্তু আপনাকে চেক দিতে হবে। এছাড়া আর কোনো খাটনির কোনো ব্যাপার নেই, আপনি খালি একটু দেখাশোনা করতে হবে। এই হলে পরেই আপনি এই কেঁচো সারটাকে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। তো কৃষক বন্ধু তো এই কেঁচো সার সংগ্রহ করলেন, এবারে তিনি যখন তার জমিতে প্রয়োগ করবেন, তো সেটা কত পরিমাণে প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন যদি একটু বলেন। আচ্ছা, আমি যদি আপনাকে একদম বলে দিই, দানা শস্য যদি হয়, মানে ধান, গম ঠম, সেখানে 2 টন পার একর। একর তো বুঝছেন, প্রায় 3 বিঘে, 3 বিঘের বেশি, 3.3 বিঘা ইজ ইকুয়াল টু একর। আর ডাল জাতীয় শস্য হলে 2 টন পার একর। আর তৈল বীজ হলে পরে 3 থেকে 5 টন পার একর, কারণ এখানে নাইট্রোজেন একটু বেশি লাগে এই জন্য। মশলা হলে পরে 2 থেকে 10 কেজি গাছ প্রতি, একটা গাছের প্রতি গাছে আপনি 2 থেকে 10 কেজি করে দিবেন। সবজি যদি হয় 4 থেকে 6 টন পার একর। আচ্ছা, আর যদি আপনি ফল হয়, আম, পেয়ারা, লিচু বাগান ঠাগান যদি হয়, 2 থেকে 3 কেজি গাছ প্রতি দিতে হবে, চারিদিকে ঘুরিয়ে দিতে হবে। আর অর্নামেন্টাল প্ল্যান্ট যদি দেন তাহলে 4 টন পার একর। আচ্ছা, আর ক্যাশ ক্রপ যদি দেন, যেমন পান ঠান, যেমন ক্যাশ ক্রপ, সেগুলো 5 টন পার একর। কারণ আপনি যত বড় পান হবে তত বেশি সিনে আপনি পয়সা পাবেন, পয়সা বেশি পাবেন, এই জন্য 5 টন। মোটামুটি আমাদের মতে যতটুক আপনি মানে ব্যবহৃত করা যাবে ততটুকু দিবেন, অতিরিক্ত দিলে কিন্তু কোনো ক্ষতি নেই। এটি আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমাদের মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুবই কম, 1%-এর নিচে, যা নাকি 5% থাকার কথা। এখন আপনি যদি প্রচুর পরিমাণে জৈব সার দেয়, তার কোনো রকম ক্ষতি হবে না, মাটি সব দিক থেকে মাটিটাকে স্বাস্থ্যবল মাটি তৈরি করে দিতে পারে। কিভাবে প্রয়োগ করবেন? যদি আপনি কোনো বাগানে এটা প্রয়োগ করতে চান, তো মানে গাছটা চারিদিকে গর্ত করে তারপরে
ওটার সাথে মাটির সাথে মিশিয়ে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দেবেন, জল দেবেন। হ্যাঁ, আর তারপরে ঢেকে দিবেন, ঢেকে দিয়ে তারপরে জলটা দিবেন। ওখান থেকে যে মানে হরমোন, এনজাইম, মিনারেলস এগুলি যা আছে এগুলি সব শিকড়ের মধ্যে পড়ে যাবে। আর যদি কোনো ক্রপের জন্য দিতে চান তো সেখানে সবচেয়ে বেটার হলো, আমরা বলি যেটা বেটার হলো যে আপনি ফসলটা উৎপাদনের আগে মাটি দেখে যখন নাকি চাষবাস করবেন তখন মানে ভার্মি কম্পোস্টটা দিয়ে নেবেন, তাতে কিন্তু ফলন ভালো পাওয়া যাবে। হ্যাঁ, আমরা কিন্তু আগেও দিয়ে দিছি এবং চাষে জমিতে মানে ট্রান্সপ্লান্টিং করার পরেও দিয়েছি, দেখেছি আগে যেটা দেওয়া হয়েছে সেটা সবচেয়ে ভালো রেজাল্ট আসছে, কারণ এটা মাটির সাথে মিশে একদম মানে আয়নিক ফর্মে থাকে, গাছের খাবার তৈরি করে রাখে, মানে গাছ খুব সহজে সংগ্রহ করতে পারে। মানে খুব যে একটা সায়েন্টিফিকভাবে আপনাকে এইভাবে দিতে হবে সেটা না। একটা হলো যদি জমি মানে ফল বাগানে দেন একরকমভাবে দিবেন, আর মাটিতে দিলে একরকমভাবে দেবে। তো মাটিতে দেওয়ার জন্য আমাদের সাজেশন হলো আপনি ফসল মানে চালু করেছেন তারপরে দেওয়া যাবে না এই কোনো কথা নয়, কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো ফলন পাওয়ার জন্য আপনাকে কিন্তু মানে জমি তৈরি করার সময় যদি কেঁচো সারটা ব্যবহার করেন তবে ভালো রেজাল্ট পেতে পারেন। আচ্ছা, এই যে এটাকে ব্যবহার করা হচ্ছে মাঠে, তো আমরা যেটা বলছি সঠিকভাবে ব্যবহার করা হোক, তো তার জন্য কৃষক বন্ধু কি করবেন? সঠিকভাবে ব্যবহার করলে পর তাকে মাঠটা কতটুকু আগে জানাতে হবে, জানালে পরে সেই অনুযায়ী কতটুকু আমরা কি ফসল তৈরি উনি করতে চাচ্ছেন সেটা আমাকে জানতে হবে। জানার পর আমরা একটা ক্যালকুলেশন করে বের করে দেব কতটুক এবং কোন সময় কিভাবে তাকে কেঁচো সারটা ব্যবহার করতে হবে সেটা আমরা বলে দেবো। আমরা এটা কি সারা বছরই নানান আপনি কেঁচো সার সব ফসলে সারা বছর সব সময় ব্যবহার করতে পারেন। বুঝতে হবে যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কেঁচো সার ব্যবহার করব, তাতে তার মাটি, ফসল, পরিবেশ সব ভালো এবং সুস্থ থাকবে, এবং যে ফলন যেটা হবে সেটা টেস্টও অন্যান্য কেমিক্যাল সার দিয়ে যে ফলন করা হয়েছে তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু হবে। আমরা ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্বে আমাদের বিষয় ছিল কেঁচো সার উৎপাদন এবং তার সঠিক ব্যবহার প্রণালী। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন আমাদের সঙ্গে ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। পাশাপাশি তিনি TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও
রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি